বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। আজকে উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি বিলম্বের জন্যে। আসলে ট্রাফিক জ্যাম অতিক্রম করে এখানে আসতে হয়েছে, তো সেই কারণেই বিলম্বটা আমার হয়েছে। সেই জন্য আমি আবার আন্তরিক দুঃখ প্রকাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধান অনুচ্ছেদের সাথে বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায়। ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার তত্ত্ব নিয়ে কাজ শুরু করে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন 166টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা মিলিত হন। দীর্ঘ আলোচনার পর 84 প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে 2-1টি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে। জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। জাতির ক্রান্তি লগ্নে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামী বারবার তার সিদ্ধান্ত অবস্থান ব্যক্ত করে আসছে। আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতিমুক্ত, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই।
তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ 15ই সেপ্টেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরছি। দাবিসমূহ: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5, স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ। 1, 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, সাবেক এমপি, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলাম। জি, জি, এটা তো আমরা শুরু থেকেই করেছি। আমরা শুরু থেকেই অভিভাবক পক্ষে পিআর চেয়েছি এবং 25টি দল পিআরের পক্ষে, 31 দলের ভিতরে এই ব্যাপারে, পিআরের ব্যাপারে আমরা মেজরিটি রাজনৈতিক দল একমত। একটু ডিফারেন্স হচ্ছে, এই 25 দলের ভিতরে যারা ঐক্য কমিশনে অংশগ্রহণ করেছিল 31টি দল, অনেকেই আপার হাউসে পিআর চেয়েছেন। আমরা এবং আরও কিছু দল 2 কক্ষেই পিআর চেয়েছি, আপারের হওয়া। কিন্তু পিআরের ব্যাপারে 25টি দলই একমত। কোয়ালিটি ডিফারেন্স হয়েছে। এই দাবিতে আমরা যারা পিআরের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। কত মানুষ এটা চায় সেভাবে আমি কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে, এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। জি জি, আমরা প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছে তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এবারও সেই পদ্ধতির কথা বলেছি, কিন্তু এবার যে নতুন করে আমরা পিআরের দাবি করেছি, সুতরাং এখানে 2টি পদ্ধতির এখানে প্রপোজাল, একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিআর পদ্ধতি। সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নেই। সুতরাং যেহেতু 2টা দাবি আছে, 2টা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোড ম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই, আরেকটি দ্বারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে, তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য।
বাংলাদেশ খেলা গতকালকে প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছে যে তারা যুগপথের কর্মসূচি দিবে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তারা তাদের মতো করে বলছে এবং সেখানে বলা হয়েছে যে এই আলোচনা এখন পর্যন্ত প্রক্রিয়াধীন। গতকালকে তারা যে 3 দিন কর্মসূচি ঘোষণা করেছে আপনাদের এই বিষয়টা বলবেন যে যুগপথের কর্মসূচিটা আপনারা কবে থেকে শুরু করবেন? এর সাথে একটু যোগ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা বলছেন যে 7 থেকে 8টা দল হতে পারে। সেক্ষেত্রে আমি একটা দলের কথা বলছি, এনসিপি এবং এবি পার্টি তারাও বলেছে যে তারা উচ্চ কক্ষে পিয়ার চায়, নিম্ন কক্ষে পিয়ার চায় না। যে যুগপথ আন্দোলনের কথা আছে এই দুইটা উচ্চ কক্ষে পিয়ার নিম্ন কক্ষে পিয়ার বলতে বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে তারা যুগপথ আন্দোলনে যাবে, বাট নিম্ন কক্ষে পিয়ার এটা তারা চায় না। তারা শুরুতে আপনাদের যুগপথ আন্দোলন চাচ্ছিলেন, এটা একটা ধাক্কা গেল কিনা? না, এটা কোনো ধাক্কা হয় নাই, ধাক্কা খায়ও নাই, কেউ ধাক্কা দেয়ও না। এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিয়ারের পক্ষে, এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার পক্ষে চায়, কিন্তু পিয়ার চায়। আমি আবার রিপিট করলাম, এখন যে কথাটা বলেছেন, যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। তো আমরা সেভাবে কাজ করছি। কতগুলো দল, যুগপথ, এসব বিষয়টি এখনও আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি ধরনের নিঃস্বার্থী।